আমরা দেখেছি আর কি যে ছাত্রদেরকে যে রেস্ট্রিকশনসের কথা বলা হচ্ছে, আসলে এটা রেস্ট্রিকশন নয়। ছাত্ররা যেন একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে পরীক্ষা হলে যেতে পারে তার জন্য ব্যবস্থা করা। তাকে জল নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, পরীক্ষা হলে জলের ব্যবস্থা থাকে। পেন্সিল বক্স কোনো দরকার নেই, পেন্সিল এনাফ তাদের জন্য। নমস্কার, আরও একবার আপনাদের সামনে আরও একটি নতুন আলোচনা নিয়ে বিএনএন টিভির পর্দায় আমি অনুপ্রিয়া। আর আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছে ডোমকল ভবতারণ হাই স্কুলের ইংরেজি শিক্ষক ওবায়দুল ইসলাম। নমস্কার স্যার, স্বাগত। নমস্কার। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সময়টা আমাদের দেওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয়টি হবে মাধ্যমিক, কারণ আমরা সকলেই জানি যে মাধ্যমিক আমাদের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে, আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা আমরা বলতে পারি। তো আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আপনি স্টুডেন্টদেরকে কি বলতে চাইবেন? একটা ভয় তো কাজ করেই সবার মধ্যে, যে জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে, সেক্ষেত্রে আপনি স্টুডেন্টদের কি বলবেন? হ্যাঁ, সর্বপ্রথমে 2024-25-এর শিক্ষাবর্ষের সমস্ত ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তাদের জীবনের প্রথম পরীক্ষা এটা। টেনশন হওয়াটা খুব স্বাভাবিক। তো পরীক্ষার আগে টেনশন, এই ফিয়ার ম্যানেজমেন্টটা ভীষণ প্রয়োজন। তো এইটার জন্য আমরা বেশ কিছু কাজ করতে পারি। বিশেষ করে বাড়ির অভিভাবক অভিভাবিকা বৃন্দ যারা আছেন তাদেরকে একটু সাপোর্ট দেওয়া প্রয়োজন। আর সবথেকে বেশি যেটা জরুরি মাধ্যমিক পরীক্ষার জন্য, পরীক্ষার আগে আমাদের একটা মক টেস্ট আমরা যেটাকে বলি আর কি, বাড়িতে পরীক্ষা লেখার অভ্যেসটা ভীষণ রকমভাবে জরুরি, সেইটা আমাদের করতে হবে। আর পরীক্ষার জন্য টেনশন হবে, এটা স্বাভাবিক, এই নিয়ে অত চিন্তা করার কিছু নেই। আচ্ছা আচ্ছা, পরীক্ষার সময় অনেকেই এক নাগারে পড়াশোনা করে, সারা বছর প্রিপারেশন যেটা থাকে পরীক্ষার আগেও হয়তো সেই কটা দিনও সেইভাবেই তারা পড়াশোনা করে যাচ্ছে। সেক্ষেত্রে কি বলবেন, পরীক্ষার আগে পড়াশোনার মাত্রাটা ঠিক কতটা হওয়া উচিত? হ্যাঁ, খুব স্বাভাবিকভাবেই পরীক্ষার আগে একটু বেশি পড়াশোনা করা প্রয়োজন। কারণ পরীক্ষার রিভিশন দেওয়া, সেগুলোকে আবার বারবার বারবার দেখা, তার লেখা প্র্যাকটিস করার ফলে একটু বেশি সময় তো আমাদের দিতেই হবে, ছাত্রছাত্রীদের দেওয়াটা প্রয়োজন। কিন্তু এই রকম যেন না হয়ে যায় যে বেশি পড়তে গিয়ে রাত্রিবেলায় ঘুম কামাই করে সারা রাত পড়ে সারাদিন দিনে পড়াশোনার হ্যাম্পার, সেইটা না করে আমার মনে হয় একটু প্ল্যান মাফিক পড়াশোনা করলে বেশি সুবিধা হয়। আর স্বাস্থ্যের দিকে নজর রাখাটা ভীষণ প্রয়োজন। ফলে খুব বেশি পড়ারও দরকার নেই, কিন্তু একটু বেশি পড়া তো নিশ্চয়ই প্রয়োজন। আচ্ছা স্যার, আপনি বললেন যে স্বাস্থ্যের দিকে নজর রাখাটা খুব জরুরি। সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করব যে আমরা সবাই জানি যে একটা ভালো পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে থেকেও শারীরিকভাবে সুস্থ থাকাটাও খুব ভীষণভাবে জরুরি। সেক্ষেত্রে স্টুডেন্টদের খাওয়া দাওয়া চলাফেরার বিষয়টি ঠিক কেমন হতে পারে এই সময়টায়? একদম ঠিক, একদমই ঠিক কথা। কারণ মাধ্যমিক পরীক্ষা যেহেতু এবারের ছাত্রছাত্রীদের জীবনের সবথেকে বড় পরীক্ষা। আর আমাদের মাথায় রাখতে হবে যে এটা যেহেতু সিজন চেঞ্জের একটা সময়, ফলে শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। শরীরের দিকে ভীষণ রকমভাবে নজর দেওয়া দরকার। এমন যেন না হয়ে যায় যে শরীর খারাপের জন্য পড়াশোনা বা ইভেন পরীক্ষা দিতে পারছে না, এরকম পরিস্থিতি যেন না হয়। ফলে যেরকম প্রিভেনশন নেওয়া দরকার সেইগুলো আমরা সবাই জানি, সেইগুলো নেওয়া ভীষণ প্রয়োজন। মাথায় রাখতে হবে পড়াশোনা এবং শরীর দুটোকেই সমান তালে ঠিক রাখতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমার মনে হয় যে বাড়ির গার্জেনদেরও একটু নজর রাখা উচিত স্টুডেন্টদের ওপরে, যে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের দিকে একটু খেয়ালটা বেশি রাখা উচিত। আচ্ছা, আজকে আমরা যখন আপনাকে পেয়েছি এবং ইংরেজির বিষয় নিয়ে, ইংরেজি সাবজেক্টটা নিয়ে আমি একটু জানতে চাইবো আপনার কাছে বিশেষত, যে আমাদের প্রত্যন্ত গ্রামের স্টুডেন্টদের কথা আমি আগে জানবো, যে ইংরেজি মানেই একটা ভয় কাজ করে, ইংরেজি নিয়ে কোথাও গিয়ে আমার মনে হয় একটু বেশি ভয় পায় তারা। সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আপনি কি বলবেন, এই ইংরেজির প্রতি বিশেষ ভয়টা কাটবে কিভাবে? হ্যাঁ, যেহেতু ইংরেজি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফলে একটু ভীতি আমাদের বাঙালিদের মধ্যে সবসময়তেই থাকে। তো এই ভীতি দূর করার জন্য আমাদের বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে প্রশ্ন যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করা, কীভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে সেগুলো সঠিকভাবে জানা এবং সেগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করা, সেগুলোর দিকে নজর রাখলে আমার মনে হয় ঠিকঠাক নাম্বার চলে আসবে। আর ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো খুব স্কোরিং একটা সাবজেক্ট, ফলে ভয় পাওয়ার কিছু নেই ছাত্রদের পক্ষে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের কথা থেকে বলবো যে সবার মধ্যে একটা ধারণা রয়েছে যে ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্টগুলো হয় তাতে ফুল মার্কস পাওয়া একেবারেই অসাধ্য বলে অনেকেই মনে করে, যে ফুল মার্কস বোধহয় পাওয়া সম্ভব না। এটা কি ঠিক?
না, একদমই ঠিক নয়, কারণ বর্তমান সময়ে আমাদের পরীক্ষার প্রশ্নের যে ক্যাটাগরি রয়েছে আর কি, সেগুলোতে আমরা দেখেছি, এর আগের পরীক্ষাগুলোতেও দেখেছি আমরা 100তে 100 নম্বর পাওয়া সম্ভব। কারণ কোশ্চেনের এগেনস্টে যে নাম্বারগুলো থাকে, ইনস্ট্রাকশন যেরকম থাকে, টু দ্য পয়েন্ট রাইটিং, হ্যান্ড রাইটিং, এই সবগুলো যদি মেনটেন ঠিকঠাক করা যায়, কোনো সমস্যা নেই, ফুল মার্কস পাওয়া যায় নিঃসন্দেহে। আচ্ছা, তার মানে ফুল মার্কস চাইলেই পাওয়া যেতে পারে সেভাবে প্রস্তুতি নিলে। আচ্ছা, খাতা পাওয়ার পরে আহ, যদি একটু আপনি গাইডলাইনটা দিয়ে দেন স্টুডেন্টদের জন্য, যে খাতা পাওয়ার পরে এক্সাম হলে ঢুকে তাদের প্রথম কাজ কি হতে পারে। বাকি সাবজেক্টের থেকে ইংরেজির ব্যাপারটা একটু আলাদা, সেটা যদি আপনি একবার ওদের জন্য বলেন। পরীক্ষা হলে ঢুকে প্রশ্নপত্র পাওয়ার পরে প্রথমে যে জিনিসগুলো খেয়াল রাখা দরকার, যেহেতু এটা ইংরেজি সাবজেক্ট, মাধ্যমিক পরীক্ষার্থীদের এই পেপারটা একদমই আলাদা, কারণ এটা একটা কম্পোজিট কোশ্চেন পেপার, মানে এখানে এই প্রশ্নের মধ্যেই উত্তর লিখতে হয়। আর প্রশ্ন পাওয়ার পরে যে নির্ধারিত সময়সীমা থাকে, তার মধ্যে প্রথম যে 15 মিনিট, সেই 15 মিনিট কোশ্চেন ভালো করে দেখার জন্য সময় থাকে। ফলে এই টাইমটার মধ্যে শিক্ষার্থীরা তাদের টেনশনটা একটু ম্যানেজ করে নিতে পারে, আর প্রশ্নটা অ্যাট এ গ্ল্যান্স কী ধরনের প্রশ্ন হয়েছে আর কি, সেটা দেখে নিতে পারে। ইনস্ট্রাকশন দেখে তারপরে তারা এগোতে পারে, কোনো সমস্যার কিছু নেই, নিশ্চিন্তে দিতে পারে। আচ্ছা, এবার আমি যাব একটু অন্য রকমের বিষয়ে, যেটা ইদানিং একটা বিষয় খুব বেশি নজরে পড়ছে, যে রুলস রেগুলেশন। কোথাও গিয়ে রুলস রেগুলেশনটা একটু বেশি বেড়ে যাচ্ছে। আগের বছর বা তার আগের বছর বা বিগত কয়েক বছরে যে রুলস রেগুলেশন ছিল, তার থেকে এই বছর বা এই ইদানিং বছরগুলো যেন রুলস রেগুলেশন একটু বেশি বেড়ে যাচ্ছে। স্টুডেন্টদের জলের বোতল অ্যালাউ হচ্ছে না, পেন্সিল বক্স অ্যালাউ হচ্ছে না, এত রুলস রেগুলেশন বাড়ছে। কোথাও গিয়ে কি এটা প্রমাণ হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে অসৎ হওয়ার ইচ্ছাটা একটু বেশি বেড়ে যাচ্ছে? এর কারণ কি? হ্যাঁ, ছাত্রদের মধ্যে অসৎ হওয়ার যে টেন্ডেন্সি বাড়ার কথা তুমি বললে, না একদমই না, অসৎ হওয়ার টেন্ডেন্সি কোনো ব্যাপার নেই। যেহেতু আমরা এখন দেখেছি কিছু কিছু গেজেট বেরিয়েছে, আমরা পেন্সিল বক্স থেকে পেন্সিল বক্স ইলেকট্রনিক গেজেট, যেমন ক্যালকুলেটর ইন্টিগ্রেটেড থাকে, স্মার্ট ওয়াচ, ইভেন এখন ক্যামেরাতেও মোবাইলেও ক্যামেরা লাগানো থাকে আর কি। ফলে একটা পরীক্ষা হলে যে সমস্ত আমাদের নিয়মকানুন থাকে, সেগুলো ফলো করার জন্য এগুলো নিষিদ্ধ করতেই হয়, আর এগুলো ছাত্রদের কোনো কাজেরও নয়। ফলে প্রথম থেকেই তাদেরকে এগুলো থেকে বিরত রাখার জন্যই এগুলো করা হয়। এতে ছাত্রদের অসৎ হওয়ার কোনো ব্যাপার নেই, বরং ছাত্রদের সুবিধের জন্যই এগুলোকে করা হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ এত পরিষ্কার করে ব্যাপারটা বলে দেওয়ার জন্য। আচ্ছা, এর মাঝে একটা প্রশ্ন উঠে এসেছে, যে পেন্সিল বক্স অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। আমি চাইবো আপনি একটু পরিষ্কার করে বলে দিলে যে কোন কালির পেন ব্যবহার করা উচিত স্টুডেন্টদের এক্সামের ক্ষেত্রে। সব থেকে বেটার কোনটা বলে মনে হয়? কিভাবে ওরা কোন কালি ইউজ করবে? পেনের কালির ব্যবহার নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। সচরাচর আমরা নীল এবং কালো এই দুটো কালি ব্যবহার করি। তোমরা যে কোনো কালি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আইদার ব্লু অর ব্ল্যাক। হ্যাঁ, লাল কালি এবং সবুজ কালি এই দুটো অ্যাভয়েড করাই উচিত। বেশি কালারফুল করার কোনো প্রয়োজন নেই। ইউ ক্যান ইউজ আইদার ব্লু অর ব্ল্যাক। আমি এবার একটু জানতে চাইবো যে মার্কস বেশি কমের একটা প্রশ্ন থেকেই যায়, তো কিভাবে লিখলে মার্কস বেশি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে? লেখার ক্ষেত্রে কি পদ্ধতি ইউজ করা যেতে পারে? হ্যাঁ, এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ যেহেতু ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং এই প্রশ্নের উত্তর লেখার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো অবলম্বন করলে ছাত্ররা ফুল মার্কস পেতে পারে, সেগুলো আমি অবশ্যই শেয়ার করব। বিশেষ করে আমরা রাইটিং সেকশানে যে কোয়েশ্চেন্সগুলো থাকে, ছাত্রদের কাছে ফর এক্সাম্পল যদি একটা প্যারাগ্রাফ থাকে তাহলে 10 নম্বর থাকে। ছাত্ররা যেটা বিশেষত ভুল করে, তাদের কাছে হয়তো এই প্রশ্নটা 10 নম্বর, কিন্তু অ্যাকচুয়ালি এটা 10 নম্বর নয়, কারণ এর মধ্যে অনেক ডিভিশনাল মার্কস আছে, সেইগুলোকে ফলো করা ভীষণ প্রয়োজন। ছাত্রদের সবসময় মাথায় রাখতে হবে যে পয়েন্টসগুলো থাকে, সেই পয়েন্টসের এগেনস্টে নাম্বার থাকে। এমন যেন না হয়ে যায় যে নিজের ভালো লিখতে গিয়ে পয়েন্টস কোনো স্কিপ হয়ে যায়, কারণ পয়েন্টস স্কিপ হয়ে গেলে সেই পয়েন্টের এগেনস্টে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বাদ চলে যাবে। ফলে টু দ্য পয়েন্ট আনসার দেওয়া ভীষণ প্রয়োজন। স্ট্রাকচারের উপরে একটা স্পেসিফিক নাম্বার থাকে, ইন্ট্রোডাকশনের উপর একটা স্পেসিফিক নাম্বার থাকে, কনক্লুশনের উপর একটা স্পেসিফিক নাম্বার থাকে। সেগুলোকে আমাদেরকে ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে। আর সব থেকে আগে যেটা লক্ষ্য রাখা প্রয়োজন, সেটা হলো যে ফুল মার্কস পাওয়ার জন্য ফ্ললেস ইংরেজি লেখাটা ভীষণ ভীষণ প্রয়োজন। সেখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকা চলবে না, সেখানে কোনো স্পেলিং মিস্টেক থাকা চলবে না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, তাহলেই ফুল মার্কস খুব সহজেই আসবে।
আমাদের বিভিন্ন সাবজেক্টের থেকে ইংরেজির কোশ্চেন প্যাটার্নটা নিয়ে যদি আপনি একটু পরিষ্কার করেন স্টুডেন্টদের জন্য যে প্যাটার্নটা ঠিক কেমন হচ্ছে, যদিও অনেকেই ওটা অলরেডি জেনে গিয়েছে, তবুও আমি আপনার মুখ থেকে আরেকবার ওদের জন্য বলবো আপনাকে যে প্যাটার্নটা নিয়ে যদি আপনি একটু বলেন, কোশ্চেন প্যাটার্নটা নিয়ে। হ্যাঁ, একদম ঠিক। প্রশ্নপত্র পেলে তোমরা যেটা দেখবে, প্রথমে যে তোমাদের সেকশন এ যেখানে যেটা থাকবে সেটা রিডিং কম্প্রিহেনশন, যেখানে সিন থাকবে, সেখানে সিনের মধ্যে দুটো ক্যাটাগরি, একটা প্রোজ আর একটা পোয়েট্রি। এখানে তোমাদের বিশেষভাবে যে জিনিসগুলো মনে রাখা দরকার সেগুলো দেখবে। প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এইখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেখানে যে অল্টারনেটিভসগুলো থাকে সেখানে প্রপারলি টিকমার্ক দিতে হবে তোমাদের। এইখানে এমন যেন না হয়ে যায় যে তোমরা একাধিক নম্বরে টিক দিলে, ফলে সেখানে কিন্তু নাম্বার কাটার একটা সম্ভাবনা থাকে। এরপরে দেখবো আমরা ট্রু ফলস থাকে, খুব ইম্পর্টেন্ট, এটা ভীষণ রকমের মাথায় রাখা প্রয়োজন। আমরা অনেক সময় দেখেছি যে ছাত্ররা টি এবং এফ এমনভাবে লেখে পরিষ্কার করে বোঝা যায় না, এই ক্ষেত্রে কিন্তু নাম্বার কেটে যাবে। ফলে পরিষ্কার করে টি এবং এফ লিখতে হবে, ট্রু ফর ট্রি। আরেকটা ব্যাপার সাপোর্টিং স্টেটমেন্ট, যেটা নিয়ে ছাত্রদের মধ্যে অনেক সংশয় থাকে যে সাপোর্টিং স্টেটমেন্ট লেখার সময় কি কমপ্লিট সেন্টেন্সে লিখতে হবে। দেখা যায় যে একটা লম্বা সেন্টেন্স আছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে ট্রু বা ফলস, তার সাপোর্টিং যে ইনফরমেশন থাকবে, যে পোর্শনে থাকবে, আমরা সেই পোর্শনটুকুকে মেনশন করলেই কিন্তু হয়ে যায়, কমপ্লিট সেন্টেন্স লেখার এখানে কোনো প্রয়োজন নেই। 3 নম্বর ক্ষেত্রে যেটা দেবো কজ এবং এফেক্ট, যদি এরকম কোয়েশ্চেন থেকে থাকে সেখানে একটা স্পেসিফিক বক্স থাকে, এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো তোমরা কমপ্লিট সেন্টেন্সেই উত্তরটা দেবে, তাহলে ফুল মার্কস নিশ্চয়ই আসবে। গ্রামারের ক্ষেত্রে আরেকটা জায়গা ভীষণ মনে রাখা প্রয়োজন। গ্রামের ক্ষেত্রে একটা কম্পালসারি পার্ট থাকে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে তোমাদের সবসময় মাথা রাখতে হবে, ফ্রেজাল ভার্বে প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে 1 নম্বর থাকে, কিন্তু এই নম্বরের ক্ষেত্রে পুরো নম্বর পেতে গেলে তোমাদেরকে সঠিক উত্তর এবং প্রপার টেন্স মেনটেন করতে হবে। যদি এরকম হয়ে যায় যে কেউ টেন্স মেনটেন করলো কিন্তু ইনফরমেশন ঠিক নেই, প্রপার ফ্রেজাল ভার্ব ঠিক নেই, অথবা প্রপার ফ্রেজাল ভার্ব ঠিক আছে, টেন্স ঠিক নেই, তখন কিন্তু নাম্বারটা কমে যাবে। যদি সঠিক উত্তর লেখো কিন্তু টেন্স মেনটেন না করো, তাহলে তুমি হাফ নম্বর পাবে, হাফ নম্বর কিন্তু কেটে নেবে। ঠিক একই রকম ক্ষেত্রে ট্রু ফলসের ক্ষেত্রেও তাই হবে। তুমি ট্রু বা ফলস ঠিক লিখলে, সাপোর্টিং স্টেটমেন্ট ভুল লিখলে, তাহলে তুমি অর্ধেক নম্বর পাবে। কিন্তু যদি উল্টোটা হয়ে যায়, যে তুমি ট্রু ফলসটা ভুল লিখলে, সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক লিখলে, তাহলে নাম্বার একদম 0 হয়ে যাবে। এই বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে। এইগুলোই কোশ্চেন লেখার সময়তে ওভারঅল একটা ব্যাপার, এগুলো খেয়াল রাখলে ঠিকঠাক নাম্বার আসবে আশা করি। আচ্ছা, স্টুডেন্টরা তো অলরেডি তৈরি এতদিনে, যেহেতু পরীক্ষা খুব সামনেই, তবুও আমি একদম শেষ মুহূর্তে এসে স্যারকে আরেকবার বলবো বলার জন্য, একদম শেষ মুহূর্তের সাজেশন হিসেবে আপনি কি বলবেন স্টুডেন্টদের জন্য? পরীক্ষা একদম দোরগোড়ায়, লাস্ট মোমেন্ট সাজেশন বলতে আমি বলবো তোমাদের প্রোজের জন্য তোমরা ক্যাট ভালো করে দেখে যেতে পারো। পোয়েমের জন্য দ্য স্নেল খুব ইম্পর্ট্যান্ট আমার ব্যক্তিগতভাবে মনে হয়। রাইটিং স্কিলের ক্ষেত্রে নিশ্চয়ই স্টোরি রাইটিং, ফর্মাল লেটার এবং প্যারাগ্রাফ বা প্রসেসিং খুব ইম্পর্ট্যান্ট, কারণ লাস্ট 3 থেকে 4 বছর আমরা প্রসেসিং দেখতে পাইনি আর কি, ফলে প্রসেসিং পড়ার সম্ভাবনাটা অনেক বেশি, এটা একটু মাথায় রাখতে হবে। বায়োগ্রাফি খুব ইম্পর্টেন্ট। বায়োগ্রাফির ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে রিসেন্ট যে ব্যক্তিত্ব যারা মারা গেছেন বা রিসেন্ট যারা আমাদের খবরে এসেছেন আর কি, তাদের গুলো একটু বেশি করে দেখবো। স্পেশালি আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো, রতন টাটা, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, এই সমস্ত পার্সোনালিটিসগুলো বায়োগ্রাফি আমাদের একটু বিশেষভাবে দেখে রাখা প্রয়োজন। ফলে বায়োগ্রাফি তো যে কোনো যারই পড়ুক লেখা যেতেই পারে, অসুবিধা নেই। প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ইন্ট্রোডাকশন, কনক্লুশন, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ইন্ট্রোডাকশন, কনক্লুশনের উপরে আলাদা এক্সট্রা মার্কস থাকে। বেশি কিছু লেখা দরকার নেই, টু দ্য পয়েন্ট আনসার সবসময় প্রেফারেবল, এটা আমাদের মাথায় রেখে চলতে হবে। ফর্মাল লেটার এবার খুব ইম্পর্ট্যান্ট, কারণ ইনফর্মাল লেটার আগের বার পড়ে গেছে। ফর্মাল লেটারের ক্ষেত্রে তোমরা স্ট্রাকচার ঠিকঠাক মেনটেন করবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো রেজিস্টার, কীভাবে কোন ল্যাঙ্গুয়েজ তুমি ব্যবহার করে লিখছো, কারণ ফর্মাল এবং ইনফর্মাল লেটারের ল্যাঙ্গুয়েজগত কিন্তু একটা পার্থক্য থেকেই যায়, সেইটা আমাদেরকে মেনটেন করতে হবে। এর জন্য আলাদা এক্সট্রা মার্কস থাকে, তোমাদের যে পয়েন্টস দেওয়া থাকবে তার বাইরেও, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে বলবো, স্টোরি রাইটিং একটু যদি ডায়ালগ ওয়াইজ তোমরা একটু লিখতে পারো, তাহলে সেটা ক্রেডিটেবল হয়, সেটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর
অন্যগুলো তো তোমরা সবাই জানো, গ্রামের ক্ষেত্রে নাথিং স্পেশাল কিছু নেই। আনসিনের ক্ষেত্রে তোমরা একটু ধীর স্থির হয়ে পড়াশোনা পড়বে, একবার নয় দুবার পড়বে, কারণ সেখানে কিছু আননোন ওয়ার্ডস থাকবে, সেখানে একটা মেজর নাম্বার থাকে ওখানে 4 × 2 8 নম্বর, সেইটা খুব সাবধানে লিখবে, একটু ভেবে ভেবে বারবার রিডিং পড়ে দেখবে, ওয়ার্ড মিনিংগুলো চেষ্টা করবে, ভোকাবুলারির ক্ষেত্রে যেটা হয়। আর আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর। আমি আশা রাখছি যে স্টুডেন্টের সাথে সাথে গার্জেনদেরও অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। আমি শুভকামনা জানাবো প্রতিটি পরীক্ষার্থীকে। জীবনের প্রথম পরীক্ষা খুব ভালো দাও, মজা করে দাও। বাকি যেটা প্রিপারেশন অলরেডি হয়ে গিয়েছে সেটাই তোমরা করে এসো, বাকি দেখা যাবে। আর স্যার, আপনি কি বলতে চাইবেন? আমার তরফ থেকে আবারও তোমাদের সবাইকে আগাম শুভেচ্ছা এবং শুভকামনা রইল। তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও, সুস্থভাবে পরীক্ষা দাও। অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিএনএন টিভি।